ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ তোমাদের জন্য চলে এসেছি যে বিভিন্ন উপাধিগুলো পড়াচ্ছিলাম তার পার্ট 2 নিয়ে। ঠিক আছে, এর আগে কিন্তু পার্ট 1টা করে নিয়েছি। যারা পার্ট 1টা দেখোনি তারা পার্ট 1টা দেখে নাও, তারপরে পার্ট 2টা দেখবে। দেখো, এই যে তোমার উপাধিগুলো আছে, এই উপাধিগুলো কিন্তু বারবার বলছি, এই যে তোমাদের রিসেন্ট এক্সাম আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং বিসিএস থেকেও এখানে প্রচুর প্রশ্ন আসে। সুতরাং প্রত্যেকে ভালো করে দেখবে এবং দেখবে তোমাদের এই যে আমি এগুলা আলোচনা করবো, এগুলো কিন্তু তোমার এক্সাম হলে তোমার কেমন কাজে লাগে। ঠিক আছে, দেখবে তোমরা নিশ্চিত থাকো যে এক্সাম হলে তোমার এইগুলা কিন্তু খুব কাজে উপকারে আসবেই। তো দেখো, বেশি দেরি না করে শুরু করছি। প্রথম কি আছে দেখো, এটা 20 নাম্বার, 19 পর্যন্ত আমি তোমাদের করিয়ে দিয়েছি। এটা হচ্ছে 20 নাম্বার। তো দেখো কি আছে না, মহেন্দ্র বর্মন। মহেন্দ্র বর্মনের উপাধি কি না, এর টাইটেল কি, সেটা হচ্ছে বিচিত্র চিত্ত। ঠিক আছে, আচ্ছা, মহেন্দ্র বর্মন কে ছিল একটু আগে জানতে হবে। ঠিক আছে, মনে রাখবে পল্লব কিং ছিলেন। ঠিক আছে, পল্লব কিং। এবারে প্রশ্ন হয় যে পল্লবদের রাজধানী কি। ঠিক আছে, পল্লবদের রাজধানী কিন্তু কাঞ্চি। ঠিক আছে, কাঞ্চি বা কাঞ্চিপুরম, এটা কিন্তু এক্সামে আসে। এরপরে দেখো 21 নম্বরে কে আছে। আচ্ছা, এই মহেন্দ্র বর্মনের একটা বই, এটা কিন্তু খুব পরীক্ষায় আসে, তার নাম হচ্ছে মত্তবিলাস প্রহসন। এটা কিন্তু এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, যে এই মহেন্দ্র বর্মনের ফেমাস বুক কি, তার নাম হচ্ছে মত্তবিলাস প্রহসন। ক্লিয়ার? এরপরে কি আছে দেখো, প্রথম রাজেন্দ্র চোল। চোল বংশের একদম শ্রেষ্ঠ সম্রাট ছিলেন প্রথম রাজেন্দ্র চোল। এর উপাধি কি? এর উপাধি হচ্ছে গঙ্গাইকণ্ড। কেন গঙ্গাইকণ্ড, এটা জানতে হবে যে এই উপাধিটা কেন হয়েছিল। অ্যাকচুয়াল তিনি হচ্ছে গাঙ্গেয়, মানে গাঙ্গেয় অঞ্চলটাকে তিনি কিন্তু দখল করেছিলেন, এই জন্য উপাধি কিন্তু গঙ্গাইকণ্ড। ঠিক আছে, গঙ্গাইকণ্ড। এবারে একটা জিনিস জানতে হবে, এই রাজেন্দ্র চোল থেকে তিনি কিন্তু চোল বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন। ঠিক আছে, তাহলে এক্সামে আসে যে চোল বংশের শ্রেষ্ঠ সম্রাটকে, তখন কি হবে, রাজেন্দ্র চোল। এবং একটা জিনিস মাথায় খেয়াল রাখবে, এই রাজেন্দ্র চোল সমুদ্র তীরবর্তী নিকটবর্তী যে সমস্ত এলাকা ছিল ভারতবর্ষের, প্রত্যেকটা দ্বীপ কিন্তু এই দখল করেছিলেন। ঠিক আছে, সেখানে সুমাত্রা, জাভা, সাইলন, সাইলন বলতে দেখো শ্রীলঙ্কার পূর্ব নাম কিন্তু ছিল সাইলন। ঠিক আছে, এবং আন্দামান নিকোবর, এই সমস্ত এরিয়াগুলো কিন্তু প্রথম রাজেন্দ্র চোল দখল করেছিলেন। ক্লিয়ার? আচ্ছা, একটা জিনিস মাথায় খেয়াল রাখবে, যদি বলা হয় যে লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপকে দখল করেছিল, তখন কিন্তু উত্তর চেঞ্জ হয়ে যাবে, তখন উত্তর কি হবে, রাজা রাজা 1। ঠিক আছে, তাহলে একটা জিনিস ক্লিয়ার করো, রাজা রাজা 1 যাকে, যেমন ডব্লিউবিসিএস এর কোশ্চেন এসেছিল যে রাজা রাজা 1 এর আসল নাম কি, সেটা হচ্ছে অরুমলি বর্মন। ঠিক আছে, এটা কিন্তু ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। মনে রাখবে রাজা রাজা 1 তিনিও কিন্তু চোল রাজা ছিলেন। তিনি কি দখল করেছেন, লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ। ঠিক আছে, বাকি ম্যাক্সিমাম দ্বীপ কিন্তু এই প্রথম রাজেন্দ্র চোল ইনি কিন্তু দখল করেছিলেন। বললাম যে এই চোল বংশের কিন্তু শ্রেষ্ঠ সম্রাট ছিলেন। ক্লিয়ার? তারপরে দেখো মাহমুদ গজনী, তাই তো, বা সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ এর উপাধি কি ছিল? ঠিক আছে, এর উপাধি কি ছিল না, বুৎসি খান। বুৎসি খান বা মূর্তি ধ্বংসকারী। এবারে তোমরা প্রত্যেকে জানো যে সুলতান মাহমুদের বাবার নাম কিন্তু এক্সামে এসেছিল, ডব্লিউবিসিএস এর কোশ্চেন। ঠিক আছে, এর বাবার নাম হচ্ছে সবুকতগিন। ঠিক আছে, সবুকতগিনের ছেলে ছিল সুলতান মাহমুদ। এবারে সুলতান মাহমুদ কিন্তু ভারতবর্ষে প্রচুর 17 বার আক্রমণ করেছিল। ঠিক আছে, এবং 17 বার। এবং মনে রাখবে 16তম আক্রমণে তিনি সোমনাথ মন্দির লুণ্ঠন করেছিলেন। এবং দেখো, এই মোহাম্মদ গজনী থেকে প্রচুর কোশ্চেন আসে, মানে সুলতান মাহমুদ থেকে কি কি কোশ্চেন আসে না, এর সভাকবি কে ছিল। মনে রাখবে এর সভাকবি ছিল ফিরদৌসি। ফিরদৌসির লেখা বইয়ের নাম কি, ফিরদৌসির লেখা বইয়ের নাম হচ্ছে শাহনামা। ঠিক আছে, যখন আমি কিন্তু তোমাদের সুলতান মাহমুদ পড়াবো, তখন কিন্তু তোমাদের আরো ডিটেলে আমি তোমাদের বলবো। ঠিক আছে, এবং মনে রাখবে এর সময় একজন গবেষক এসেছিল, আরব গবেষক আল বিরুনি। ঠিক আছে, এর সময় কিন্তু এসেছিল। ঠিক আছে, এবার আল বিরুনির লেখা বইয়ের নাম প্রত্যেকে আমরা পড়েছি, তহকিক-ই হিন্দ, তারিখ-ই হিন্দ, কিতাবুল হিন্দ। মনে রাখবে হিন্দ থাকলেই কিন্তু সেগুলো কিন্তু আল বিরুনির লেখা বই। ক্লিয়ার? তাহলে সুলতান মাহমুদ থেকে যেগুলা বললাম এগুলা কিন্তু পড়তে হবে, প্রত্যেকটাই কিন্তু এক্সামের আসা কোশ্চেন। এরপরে দেখো কুতুবউদ্দিন আইবক, তাকে কি বলা হয়, লাক বক্স বলা হয়। এবারে কুতুবউদ্দিন আইবক কে ছিল? মনে রাখবে কুতুবউদ্দিন আইবক ছিলেন দিল্লির সুলতানি বংশের প্রতিষ্ঠাতা।
বোঝা গেল? এবারে দিল্লির যে সুলতানি বংশ, 5টা রাজবংশ দিল্লিতে শাসন করেছিলেন, ঠিক আছে, তার নাম কি কি? তো মনে রাখবে, একটা কবিতার মাধ্যমে মনে রাখবে যে গুলাব খিলে তো শ্বাস লো, গুলাব খিলে তো শ্বাস লো। তাহলে প্রথমে ছিল জি ফর গুলাম, মানে দাস বংশ ছিল। তাহলে প্রথম কে ছিল? প্রথম এসেছিল সুলতানি বংশের মধ্যে দাস বংশ, ঠিক আছে, গুলাম। তারপরে কি? খলজি বংশ, তারপরে তুগলক বংশ, তারপরে সৈয়দ বংশ, তারপরে লোদি বংশ। এইরকম কিন্তু পরপর করে 5টি রাজবংশ কিন্তু দিল্লির সুলতানে রাজত্ব করেছিল, ঠিক আছে। এবং এই প্রথম গুলাম, ঠিক আছে, এই দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু এই কুতুবউদ্দিন আইবক। তাহলে কুতুবউদ্দিন আইবক কে ছিলেন না? দাস বংশের প্রতিষ্ঠাতা এবং সুলতানি বংশেরও প্রতিষ্ঠাতা। যেহেতু দেখো সুলতানিতে 5টা রাজবংশের মধ্যে প্রথম কে আসছে? প্রথমে দাস বংশ আসছে, সুতরাং তিনি হচ্ছে দাস বংশের প্রতিষ্ঠাতা। আচ্ছা, মনে রাখবে এই কুতুবউদ্দিন আইবক ইনি কুতুব মিনারের কাজ কিন্তু, বা কুতুব মিনার তৈরির কাজটা কিন্তু শুরু করেছিলেন। কিন্তু মাথায় একটা জিনিস খেয়াল রাখবে, কুতুব মিনারের কাজ কিন্তু কমপ্লিট কে করেছিলেন? তখন মনে রাখবে ইলতুৎমিশ। ইলতুৎমিশ কিন্তু কুতুব মিনারের কাজটা শেষ করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, এই কুতুব মিনার কার জন্য তৈরি হয়েছিল? মনে রাখবে কার নাম অনুসারে? সে খাজা বখতিয়ার কাকির নাম অনুসারে। এগুলা কিন্তু আমি তোমাদের সব পড়াবো, ভয় করার কারণ নেই, ঠিক আছে। আচ্ছা, মনে রাখবে এই কুতুবউদ্দিন আইবক, প্রশ্ন হয় যে কোন দিল্লির সুলতান পোলো খেলার সময় মারা গিয়েছিলেন, ঠিক আছে, পোলো খেলতে গিয়ে মারা গেছিলেন। তাহলে মনে রাখবে কুতুবউদ্দিন আইবক, ঠিক আছে, পোলো খেলার সময় তিনি কিন্তু মারা গিয়েছিলেন। বোঝা গেল? এরপরে দেখো ইলতুৎমিশ। ইলতুৎমিশের উপাধি কি ছিল না? সুলতানি আজম। সুলতানি আজম, ভেরি ইম্পর্টেন্ট। ইলতুৎমিশকে কি বলা হয়? দ্য রিয়েল ফাউন্ডার অফ সুলতানেট এজ। তাহলে সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? ইলতুৎমিশ। দেখো, সুলতানি বংশের প্রতিষ্ঠাতা বললে তখন কিন্তু উত্তর চেঞ্জ হয়ে যাবে, তখন কি হবে? কুতুবউদ্দিন আইবক। বাট রিয়েল ফাউন্ডার যখন বলে দেবে তখনই উত্তর চেঞ্জ, তখন কি হবে? ইলতুৎমিশ। কারণটা বুঝো, কারণ এই কুতুবউদ্দিন আইবকের যদি বলা হয় রাজধানী কোথায় ছিল, এর রাজধানী ছিল লাহোরে, ঠিক আছে, লাহোরে ছিল। বাট ইলতুৎমিশ তার রাজধানী চেঞ্জ করে কোথায় নিয়ে আসবেন? দিল্লিতে। এই জন্য কিন্তু, যেহেতু দিল্লিটা ভারতবর্ষের মেন অংশ ছিল সেই সময়, তাই তো, তাই দিল্লিতে রাজত্ব করেছিলেন। এই জন্যই একে বলা হয় সুলতানি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। বোঝা গেল? ক্লিয়ার? মনে রাখবে ইলতুৎমিশ থেকে প্রচুর প্রশ্ন আসে যে ইকতা সিস্টেম কে চালু করেছিল। তাহলে ইকতা সিস্টেম ইলতুৎমিশ চালু করেছিল। ইলতুৎমিশের সময়ে কিন্তু চেঙ্গিস খান প্রথম অ্যাটাক করেছিল, ঠিক আছে। যদি বলা হয় ফার্স্ট মঙ্গল অ্যাটাক কার সময় হয়েছিল, সেটা কিন্তু ইলতুৎমিশের সময় কিন্তু হয়েছিল। ক্লিয়ার? এবং ইনি সিলভার কয়েন বা রূপোর কয়েন টঙ্কা এবং কপার কয়েন জিতল, এটা কিন্তু তিনি চালু করেছিলেন ইলতুৎমিশ, ঠিক আছে। তাহলে এই এক্সট্রা পয়েন্ট গুলো দেখো, আরো প্রচুর পয়েন্ট আছে তোমাদের, কিন্তু যখন আমি পড়াবো তখন কিন্তু আমি বলবো। চলো এরপরে কি আছে দেখি। এরপরে গিয়াসউদ্দিন বলবন, তাই তো। জিলি ইলাহি নাইবাতি খুদাই ডেপুটি অফ গড বলা হয়। আচ্ছা, জিলি ইলাহি মানে কি? শ্যাডো অফ গড, ঠিক আছে, ভগবানের ছায়া। এবং হচ্ছে নাইবাতি খুদাই মানে ডেপুটি অফ গড। তাহলে এই দুটা কিন্তু তার উপাধি ছিল। এবং মাথায় খেয়াল রাখবে, এটা কিন্তু বারবার পরীক্ষা আসে যে এই গিয়াসউদ্দিন বলবন ইনি কিন্তু নওরোজ উৎসব চালু করেছিলেন, ঠিক আছে। তাহলে পরীক্ষায় আসে যে নওরোজ উৎসব কে চালু করেছিলেন? গিয়াসউদ্দিন বলবন। ক্লিয়ার? ঠিক আছে। এবং তিনি সিজদা এবং পাইবোস ব্যবস্থা চালু করেছিলেন। সিজদা এবং পাইবোস প্রথা কিন্তু তিনি চালু করেছিলেন, ঠিক আছে। এবং ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, আয়রন পলিসি তিনি কিন্তু চালু করেছিলেন। তাহলে গিয়াসউদ্দিন বলবন থেকে এই এক্সট্রা পয়েন্টগুলো তোমাদের জানতে হবে। এবং গিয়াসউদ্দিন বলবন কিভাবে মারা গিয়েছিল এটাও কিন্তু এক্সামের আসা কোশ্চেন। মনে রাখবে যে উডেন স্ট্রাকচার থেকে পড়ে তিনি মারা গিয়েছিলেন, ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় এসেছিল। তাহলে বলবন এখান থেকে মোটামুটি এগুলা পড়লেই হবে। এরপর দেখো আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি, খলজি বংশের খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট বলা হয়, ঠিক আছে। যদি বলা হয় খলজি বংশের প্রতিষ্ঠাতা তখন কিন্তু জালালউদ্দিন খলজি হবে।
বাট যদি বলা হয় খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিল, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির উপাধি কি কি ছিল মনে রাখবে, সিকান্দারি সানি এবং দ্বিতীয় আলেকজান্ডার তাকে বলা হতো। ঠিক আছে, সেকেন্ড আলেকজান্ডার বলা হতো কাকে, আলাউদ্দিন খলজিকে। এবং আলাউদ্দিন খলজি দেখো যদি বলা হয় এর প্রধান সেনাপতি কে ছিলেন, ঠিক আছে, এটা কিন্তু প্রচুর পরীক্ষায় আসে। তাহলে প্রধান সেনাপতি ছিল মালিক কাফুর। ঠিক আছে, তাহলে আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি ছিলেন মালিক কাফুর। এবং এর সভাপতি কে ছিল, সভাকবি কে ছিল, সভাপতি নয় সভাকবি। ঠিক আছে, মনে রাখবে এর সভাকবি ছিল আমির খসরু। ঠিক আছে, যাকে হিন্দুস্তানের তোতা পাখি বা ভারতের তোতা পাখি বলা হয়, তাই তো আমরা এটা পড়েছি যে ভারতের তোতা পাখি কাকে বলা হয়, আমির খসরুকে বলা হয়। আমির খসরু কিন্তু এই আলাউদ্দিন খলজির সভা কবি ছিলেন। ঠিক আছে, এরপরে দেখো গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন প্রথম সুলতান যিনি অ্যাডপ্ট করেছিলেন গাজী টাইটেলটা। তাহলে দ্য ফার্স্ট সুলতান হু অ্যাডপ্ট দ্য টাইটেল গাজী, তার নাম কি, গিয়াসউদ্দিন বলবন। ঠিক আছে, গিয়াসউদ্দিন তুগলক। ঠিক আছে, গিয়াসউদ্দিন তুগলক। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো মনে রাখবে গিয়াসউদ্দিন তুগলক কিন্তু তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তুগলক বংশের প্রতিষ্ঠাতাকে গিয়াসউদ্দিন তুগলক। মনে রাখবে গিয়াসউদ্দিন তুগলক ইনি কিন্তু ইরিগেশন সিস্টেম, ঠিক আছে, সুলতানি যুগে কিন্তু প্রথম ইরিগেশন সিস্টেম কিন্তু চালু করেছিলেন। এরপরে দেখো মোহাম্মদ বিন তুগলক, খুব ইম্পর্টেন্ট, পাগলা রাজা বলা হয় মোহাম্মদ বিন তুগলককে। এর রিয়েল নেম, প্রকৃত নাম কি, প্রকৃত নাম, এটা হচ্ছে রিয়েল নেম। রিয়েল নেম, প্রকৃত নাম কিন্তু জুনা খান। ঠিক আছে, একে কি বলা হয় না, পাগলা রাজা বলা হয়, প্রিন্স অফ মনিয়ার বলা হয়। তাহলে এর এই দুটা উপাধি ছিল কি, পাগলা রাজা এবং প্রিন্স অফ মনিয়ার। এটা কিন্তু মোহাম্মদ বিন তুগলক। এবং মোহাম্মদ বিন তুগলকের সময় একজন ট্রাভেলার এসেছিল, সেটা কিন্তু পরীক্ষায় আসে। সেটা কি, সেটা তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, আমি তোমাদের জন্য এটা রাখলাম যে এর মোহাম্মদ বিন তুগলকের সময় কোন বিদেশি ভারতের মধ্যে এসেছিল বা কোন বিদেশি পর্যটক ভারতের মধ্যে এসেছিল, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। ক্লিয়ার? আচ্ছা, মোহাম্মদ বিন তুগলক থেকে দেখো প্রচুর প্রশ্ন আসে, আমি তোমাদের এখন কিন্তু কমপ্লিট বলছি না। ঠিক আছে, এরপরে দেখো ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক মনে রাখবে এর উপাধি কি ছিল, এর উপাধি ছিল সুলতানি যুগের আকবর। ঠিক আছে, দ্য আকবর অফ সুলতানেট এজ। তাহলে সুলতানি যুগের আকবর কাকে বলা হয়, সেটা হচ্ছে ফিরোজ শাহ তুগলককে বলা হয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে ফিরোজ শাহ তুগলককে কি বলা হয়। আচ্ছা, এখান থেকে ফিরোজ শাহ তুগলক থেকে একটা কোশ্চেন আসে যে তোপরা এবং মেরুট এই দুটো অশোকের পিলার দিল্লির মধ্যে কে এনেছিলেন, মনে রাখবে কোন সুলতান এনেছিলেন, এই কোশ্চেনটা পড়ে যে তোপরা এবং মেরুট এই দুটো অশোকান ইনস্ক্রিপশন বা অশোকান পিলার এই দিল্লিতে কে এনেছিলেন, তার নাম কি ছিল, ফিরোজ শাহ তুগলক। এই দুটো কোশ্চেন কিন্তু এই দুটো থেকে আসে। ঠিক আছে, ঠিক আছে, এরপরে কি আছে দেখো, দেবরাই টু। দেবরাই টু এর উপাধি কি ছিল না, গজবেতাগর, মানে কি, এলিফ্যান্ট হান্টার। গজবেতাগর বা এলিফ্যান্ট হান্টার কিন্তু দেবরাই টু এর উপাধি ছিলেন। দেখো, আর মনে রাখবে এই দেবরাই টু, দেখবে এটা হচ্ছে তোমার দেবরাই টু থেকে পরীক্ষায় আসে যে কোন বিদেশি পর্যটক এর সময় কিন্তু এসেছিলেন। মনে রাখবেন আব্দুর রাজ্জাক এসেছিল। ঠিক আছে, কি, আব্দুর রাজ্জাক। এই সময় কিন্তু ভারতে এসেছিল। এবং আব্দুর রাজ্জাক কে ছিল, মনে রাখবে আব্দুর রাজ্জাক কিন্তু অ্যাম্বাসাডার অফ শাহরুখ। ঠিক আছে, শাহরুখের অ্যাম্বাসাডার ছিল। শাহরুখ বলতে শাহরুখ খান নয়, শাহরুখ বলতে তখন কিন্তু পার্সিয়ান যে তোমার কিং ছিলেন, পার্সিয়ান কিং এর কিন্তু অ্যাম্বাসাডার ছিলেন আব্দুর রাজ্জাক। ঠিক আছে, বোঝা গেল? তাহলে শাহরুখ পার্সিয়ান কিং ছিলেন। ওকে, দেখো, আচ্ছা, কৃষ্ণদেব রয় তুলুভা ডাইনেস্টির সব থেকে গ্রেটেস্ট রুলার। মনে রাখবে বিজয়নগর এম্পায়ার, একটু ভালো করে তোমাদের আমি বলি, দেখো বিজয়নগর সাম্রাজ্যের যদি বলা হয় সঙ্গম
আহ, সালুভা, তুলুভা, আরাভিডু, এই চারটা রাজবংশ কিন্তু রাজত্ব করেছিল। ঠিক আছে, এর মধ্যে যেটা পরীক্ষায় আসে দেখো, সঙ্গম সঙ্গম ডাইনাস্টির কিন্তু গ্রেটেস্ট রুলার, সব থেকে মহান যদি বলা হয় রুলার কে ছিলেন, তখন কি হবে? দেবরাই টু। এটা কিন্তু সঙ্গম ডাইনাস্টির সব থেকে গ্রেটেস্ট রুলার। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো এই যে তুলুভা, তুলুভা ডাইনাস্টির গ্রেটেস্ট রুলার কে, তখন কি হবে? কৃষ্ণদেব রয়। ঠিক আছে, কৃষ্ণদেব রায়। এর যবন রাজ্য স্থাপনাচার্য বা যবন রাজ্য স্থাপনাচার্য, অন্ধ্র পিতামহ, অন্ধ্রভোজ, অভিনব ভোজ, এইগুলা কিন্তু এর উপাধি ছিল। বোঝা গেল? তাহলে চারটা রাজবংশ রাজত্ব করেছিল বিজয়নগর এম্পায়ারে, সঙ্গম, সালুভা, তুলুভা, আরাবিডা। তার মধ্যে যদি বলা হয় যে কোন রাজত্বটা, ঠিক আছে, মানে কোন কোন রাজা হচ্ছে সব থেকে গ্রেটেস্ট বা মহান রাজা ছিল, তখন কিন্তু হবে কৃষ্ণদেব রায়। তাহলে কৃষ্ণদেব রায় কিন্তু সব থেকে গ্রেটেস্ট রুলার ছিল বিজয়নগর এম্পায়ারের। তিনি কোন বংশের ছিলেন? না, তিনি ছিলেন তুলুভা ডাইনেস্টির। ঠিক আছে, এই কৃষ্ণদেব রয়ের একটা বইয়ের নাম খুব পরীক্ষায় আসে, সেটা হচ্ছে অমুক্ত মাল্যদা। এবারে কোশ্চেন আসে, অমুক্ত মাল্যদা কোন ভাষায় লেখা? মনে রাখবে, তেলেগু ভাষায় লেখা। কোন ভাষায় লেখা? তেলেগু ভাষায় লেখা। এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, এবং তিনি একটা টাউন প্রতিষ্ঠা করেছিলেন, টাউনটার নাম কি? নাগালপুরাম। ঠিক আছে, নাগালপুরাম টাউন তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, এবং মনে রাখবে এর সময় কিন্তু এর রাজসভায় অষ্টদিগ্গজ ছিল। ঠিক আছে, বাট যদি বলা হয় অষ্টপ্রধান কার সময় ছিল, তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অষ্টপ্রধান ছিল শিবাজির সময়। ঠিক আছে, তাহলে অষ্টদিগ্গজ কার সময় ছিল? কৃষ্ণদেব রায়ের সময় ছিল। অষ্টপ্রধান কার সময় ছিল? সেটা কিন্তু শিবাজির সময় ছিল। ক্লিয়ার? এবং শিবাজির উপাধি কি? শিবাজির উপাধি হচ্ছে হিন্দু বা ধর্মধারক। ঠিক আছে, হিন্দু বা ধর্মধারক। এবং একটা মাথায় মাথায় খেয়াল রাখবে, এই শিবাজির করোনেশন কত সালে হয়েছিল, এটা কিন্তু পরীক্ষায় আসে। মনে রাখবে 1674 খ্রিস্টাব্দে। ঠিক আছে, রায়গড়ে, রায়গড়ে কিন্তু তার করোনেশন হয়েছিল, মানে রাজ্য অভিষেক হয়েছিল। শিবাজির নাম তখন থেকে কিন্তু, আগে প্রথমে শিবাজি ছিল, ঠিক আছে, করোনেশনের পরে তার একটা নতুন টাইটেল অ্যাড হলো ছত্রপতি। ঠিক আছে, তাহলে ছত্রপতি শিবাজি মহারাজ আমরা বলি। তাই শিবাজি ওই ছত্রপতি, তার করোনেশনটা হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1674 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? এগুলো কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, এই শিবাজিকে কিন্তু মাউন্টেন র্যাট কে বলেছিল? ঠিক আছে, মনে রাখবে ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব একে মাউন্টেন র্যাট বা পার্বত্য মুশিক বলেছিলেন। ঠিক আছে, এরপরে দেখো বালাজি বিশ্বনাথ। বালাজি বিশ্বনাথের উপাধি কি ছিল? সেনাগার্তে। এরা কিন্তু পেশোয়ার ছিলেন। ঠিক আছে, বালাজি বিশ্বনাথ, বাজিরাও ওয়ান, বা সব থেকে গ্রেটেস্ট পেশোয়ার যদি বলা হয়, তখন কিন্তু বাজিরাও ওয়ান হবে। এর উপাধি কি? এর উপাধি হচ্ছে হিন্দু বা হিন্দু পদপদ শাহী। ঠিক আছে, হিন্দু পদপদ শাহী, খুব ইম্পর্টেন্ট। তাহলে এই জায়গাগুলো একটু দেখে নিবে। দেখো শেরশাহ, তাই তো, শেরশাহ থেকে, শেরশাহর উপাধি যেটা, সেটা কি? হজরতে আলা। হজরতে আলা, এটা খুব ইম্পর্টেন্ট। শেরশাহর উপাধি কি? শেরশাহর উপাধি হচ্ছে হজরতে আলা। এরপরে দেখো, মনে রাখবে শেরশাহ থেকে কয়েকটা প্রশ্ন আসে, যে ঘোড়ায় ডাক ব্যবস্থা কিন্তু শেরশাহ চালু করেছিলেন। ঠিক আছে, তাহলে প্রশ্ন হয় যে ঘোড়ায় ডাক ব্যবস্থা কে চালু করেছিলেন? মনে রাখবে শেরশাহ কিন্তু চালু করেছিলেন ঘোড়ায় ডাক ব্যবস্থা। এবং তিনি জিটি রোড, জিটি রোড, ঠিক আছে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এটা কিন্তু সংস্কার করেছিলেন। প্রশ্ন হয় যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, ঠিক আছে, NH2 যেটাকে বলা হয়, তো এটা কিন্তু সংস্কার করেছিল কে? শেরশাহ টু, শেরশাহ। ঠিক আছে, শেরশাহ কিন্তু এটা সংস্কার করেছিলেন। আচ্ছা, শেরশাহর সময় মনে রাখবে দুটা যুদ্ধ হয়েছিল, খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু পরীক্ষায় আসে। একটা হচ্ছে 1539 খ্রিস্টাব্দে, 1539, আর একটা 1540। যদি বলা হয় 1539 খ্রিস্টাব্দে কি যুদ্ধ হয়েছিল, মনে রাখবে যে চৌসার যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, 1539 সালে। দেখো 40-এ চৌসা ভাবি আমরা, অ্যাকচুয়াল 40-এ চৌসা নয়, মনে রাখবে 1539 খ্রিস্টাব্দে কিন্তু চৌসার যুদ্ধ হয়েছিল, বাট 1540 খ্রিস্টাব্দে কিন্তু কনৌজের যুদ্ধ হয়েছিল। তাহলে খুব ইম্পর্টেন্ট, কার সঙ্গে হয়েছিল? এটা কিন্তু হুমায়ুনের সঙ্গে হয়েছিল।
ঠিক আছে। তারপরে দেখো ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের উপাধি কি ছিল? ঔরঙ্গজেবের হচ্ছে আলমগীর ছিল এবং জিন্নাপীর। মনে রাখবে যতগুলি মুঘল সম্রাট ছিল, শক্তিশালী মুঘল সম্রাটের মধ্যে যদি বলা হয় শেষ মুঘল সম্রাট কে ছিল, সেটা ঔরঙ্গজেব। এবং ঔরঙ্গজেবের মৃত্যুটা কিন্তু পরীক্ষায় আসে। মনে রাখবে এর মৃত্যু কত সালে হয়েছিল, কত সালে তিনি মারা গেছিলেন? 1707 খ্রিস্টাব্দে। ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু এক্সামে আসে। তাহলে ঔরঙ্গজেবের মৃত্যু কত সালে হয়েছিল? 1707 খ্রিস্টাব্দে। বোঝা গেল? আচ্ছা, ঔরঙ্গজেবের একটা ফেমাস বই আছে, ঠিক আছে, সেই বইটা খুব ইম্পর্টেন্ট, ফতুহাতি আলমগীরি। ঠিক আছে, ফতুহাতি আলমগীরি, এটা কিন্তু এক্সামে আসে। বাহাদুর শাহ ওয়ান। বাহাদুর শাহ ওয়ানের উপাধি কি ছিল? বাহাদুর শাহ ওয়ানের অ্যানাদার নেম যদি প্রশ্ন আসে যে শাহ আলম ওয়ান, শাহ আলম ওয়ানও কিন্তু বাহাদুর শাহের আরেকটা নাম। এর উপাধি কি? শাহী বেখবর। ঠিক আছে, শাহী বেখবর। লাস্ট কি আছে দেখো, লাস্ট আছে মোহাম্মদ শাহ। ঠিক আছে, এর উপাধি কি ছিল? রঙ্গিলা, রওশন আক্তার। এই দুটা কিন্তু তার টাইটেল ছিল। এবং মনে রাখবে এই মোহাম্মদ শাহের সময়ে কিন্তু নাদির শাহ, ঠিক আছে, মানে প্রথম ইরানিয়ান, ঠিক আছে, তিনি ভারত অ্যাটাক করেছিলেন। কত খ্রিস্টাব্দে সেটা পরে, যে নাদির শাহ, তাহলে এর সময়ে কিন্তু নাদির শাহ ভারত অ্যাটাক করছে। নাদির শাহ কত খ্রিস্টাব্দে? 1739 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এই সালটাও কিন্তু ইম্পর্টেন্ট। 1739 খ্রিস্টাব্দে কিন্তু ভারত অ্যাটাক করছে। মনে রাখবে এই নাদির শাহ কিন্তু পিকক থ্রোন, ঠিক আছে, ময়ূর সিংহাসন এবং কোহিনূর ডায়মন্ড, এগুলা কিন্তু চুরি করে নিয়ে চলে গেছিল। ঠিক আছে, মানে চুরির মধ্যে লুট করে নিয়ে চলে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে এইগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলা ভালো করে দেখে নেবে। প্রত্যেকটাই কিন্তু এক্সামে আসা কোশ্চেন যেগুলা বলেছি আমি, সুতরাং ভালো করে পড়বে। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত।